বন্ধুরা, আপনাদের সকলকে আমার চ্যানেলে স্বাগতম। মরণের পারে বইটি স্বামী অভেদানন্দর লেখা। আমি আগের দিন পাঠ করা শুরু করেছিলাম, আজকে ঠিক পর থেকে পাঠ করব এবং কিছু কিছু অংশ আমি একটু পাঠ করে শোনাবো। পুরোটা হয়তো আপনাদের ভালো লাগবে না, বোরিং লাগতে পারে। তো তার আগে আমার পিতামাতাকে প্রণাম জানিয়ে ও গুরুদেবের চরণে সশস্ত্র প্রণাম জানিয়ে আজকের পাঠ শুরু করছি। এই প্রেততত্ত্বই জগতে প্রধান ধর্মগুলির মূল। তথাকথিত দেবদূত বা ঈশ্বর প্রেরিত পুরুষ, যাদের ভারতবর্ষে বলা হতো দেবতা, তাদের সাথে সংযোগ স্থাপনই হল প্রাচীন ও নিউ টেস্টামেন্টের প্রবক্তা ও দ্রষ্টাদের জ্ঞান ও দিব্য প্রেরণার উৎস। আব্রাহাম, জেকব এবং মোজেসের সময় থেকে যিশু ও তার শিষ্যদের সময় পর্যন্ত বহু ঋষি ও সত্যদ্রষ্টারা বিদেহী আত্মাদের দেখেছেন, তাদের বাণী শুনেছেন ও তাদের শিক্ষা অনুসরণ করেছেন। ইহুদি ও খ্রিস্ট ধর্মের মতো অন্য ধর্মেও এই ব্যাপারই ঘটেছে। শুদ্ধ ও শ্রদ্ধাশীল চিত্তে অতীতেও যেমন এই সত্য প্রকাশিত হয়েছে, বর্তমানেও তেমনি প্রকাশিত হয়। স্টেনটন মোজেসের মিডিয়ামে প্রকাশিত প্রেততত্ত্ব কাহিনীর কথা যারা পড়েছেন, তাদের মনে পড়বে কেমন করে ঊর্ধ্ব স্তরের আত্মারা ডক্টর রেকটল ইম্পারেটরের নামে বাণী প্রেরণ করে গোঁড়ামি ও কুসংস্কার থেকে মানুষকে মুক্ত হতে সহায়তা করতেন। আমাদের মনে রাখতে হবে, স্টেনটন মোজেস ছিলেন ইংল্যান্ডের অ্যাংলিকান সম্প্রদায়ভুক্ত একজন গোঁড়া পাদ্রী। তিনি ছিলেন অন্ধ, রক্ষণশীল এবং চূড়ান্ত প্রাচীনপন্থী, অথচ তারই মধ্য দিয়ে আসত বাণী, এবং এটি শুধু তার নিজেরই নয়, সমস্ত খ্রিস্টান জগতের এক বিরাট বিস্ময় বিশেষ। তো বন্ধুরা, এই প্রথম অধ্যায়টা আমি পাঠ করলাম, এবার আমি আরেকটি অধ্যায়ের কিছু অংশ আজকে পাঠ করে শোনাচ্ছি। কলকাতা দি সাইকিক্যাল রিসার্চ সোসাইটিতে বক্তৃতার সারাংশটা আমি পাঠ করে শোনাচ্ছি বন্ধুরা। কলকাতা কর্নওয়ালিস স্ট্রিটে অবস্থিত আর্য সমাজ হলে ইংরাজি 1925 খ্রিস্টাব্দে সাইকিক্যাল রিসার্চ সোসাইটির বাৎসরিক অধিবেশন হয়। দ্বারভাঙার মহারাজা মাননীয় কামেশ্বর প্রসাদ সিংহ বাহাদুর ছিলেন সেই অধিবেশনের সভাপতি। গণ্যমান্য মনীষীদের সমাবেশ তাতে হয়েছিল। প্রধান ব্যক্তিদের মধ্যে ছিলেন মহারাজ স্যার প্রদ্যুৎ কুমার ঠাকুর, কাশিমবাজারের মহারাজা মনীন্দ্রচন্দ্র নন্দী, পণ্ডিত শ্যামসুন্দর চক্রবর্তী, যিনি সার্ভেন্ট পত্রিকার সম্পাদক ছিলেন, এবং অনেক চিকিৎসক, বৈজ্ঞানিক, ঐতিহাসিক ও বিভিন্ন বিষয়ে অধ্যাপক ও ছাত্রগণ। পরলোক তত্ত্ব সম্বন্ধে বক্তৃতা দেওয়ার জন্য স্বামী অভেদানন্দ মহারাজকে সেই সভায় আমন্ত্রিত হয়েছিলেন। সভা আরম্ভ হবার অনেক আগেই আর্য সমাজ হল শ্রোতা মণ্ডলী দ্বারা পূর্ণ হয়ে গিয়েছিল। সভা আরম্ভ হবার ঠিক কিছু আগেই স্বামী অভেদানন্দ গৈরিক বসনে সজ্জিত হয়ে অর্থাৎ সভাগৃহে প্রবেশ করলেন। তার প্রিয় দর্শন দেহ প্রশান্তোজ্জ্বল গম্ভীর মূর্তি সমস্ত শ্রোতাদের মধ্যে এক পূর্ণ পরিবেশ সৃষ্টি করেছিল। সেই দৃশ্য ভোলার নয়। অমৃতবাজার পত্রিকার বাবু পীযূষকান্তি ঘোষ সেই সবার একজন উদ্যোক্তা ছিলেন। তিনি ঘোষণা করলেন, আগামী বছরের জন্য কলকাতা সাইকিক্যাল সোসাইটির সভাপতি পদে অধিষ্ঠিত থাকবেন স্বামী অভেদানন্দ, এবং এই জন্য তাকে আমরা অনুরোধ জানাচ্ছি। তার ঘোষণাকে সকলে এক বাক্যে সমর্থন করেন। তখন সভাপতি দ্বারভাঙার মহারাজা অভিভাষণ দেন এবং স্বামী অভেদানন্দ মহারাজকে বক্তৃতা দেওয়ার জন্য অনুরোধ করেন। স্বামী অভেদানন্দ মহারাজ প্রথমে আমেরিকায় কীভাবে প্রেততত্ত্ব অনুশীলনের সৃষ্টি, বিকাশ ও বিস্তার হয়েছিল
এবং আমেরিকা থেকে কিভাবে ধীরে ধীরে অন্যান্য পাশ্চাত্য দেশগুলিতেও তা ছড়িয়ে পড়েছিল সেই সম্বন্ধে সংক্ষেপে বর্ণনা করেন। তিনি বলেন, সুদীর্ঘকাল আমেরিকায় থাকাকালে কিভাবে তিনি প্রেততত্ত্ব অনুশীলনের প্রতিষ্ঠানগুলি ও তদানীন্তন শ্রেষ্ঠ অভিজ্ঞদের সংস্পর্শে এসেছিলেন। তিনি প্রত্যক্ষভাবে প্রেত বৈঠকে ক্রিয়াকলাপ সম্বন্ধে বলতে থাকেন। তিনি কিভাবে হার্ভার্ডের অধ্যাপক উইলিয়াম জেমস, অধ্যাপক মায়ার্স ও অন্যান্য প্রসিদ্ধ মনীষীদের বিদেহী আত্মার দর্শন লাভ করেছিলেন সে কথাও বলেন। স্বামী অভেদানন্দ মহারাজ বলেন, বিচিত্রভাবে অভিজ্ঞতাপূর্ণ ঘটনা সম্বন্ধে ও মানুষ মরে গেলে পরে কি হয়, মরণের পর মানুষ প্রেত জীবনের নানা স্তর অতিক্রম করে পরলোকে যায়। যারা এই জগতে অসৎ জীবনযাপন করে, মরণের পর তারা যায় আলোক্ষীন অনন্ত অন্ধকারের দেশে, ভোগ করে সেখানে নানা দুঃখ কষ্ট ও যন্ত্রণা। সৎ স্বভাবের লোকেরা মৃত্যুর পর ভিন্ন লোকে যায়, তাদের হয় সদ্গতি। তারপর স্বামী অভেদানন্দ মহারাজ প্রেতাত্মাদের সঙ্গে তার যে সব যোগাযোগ হয়েছিল তাদের চাক্ষুষ ঘটনার কথা বর্ণনা করতে লাগলেন। তিনি বললেন, একবার কোনো একটা প্রেত বৈঠকে তিনি উপস্থিত ছিলেন ও একটা অদ্ভুত ঘটনা সেখানে ঘটেছিল। অন্ধকার ঘরের মধ্যে একটি গ্রামফোন বাক্স একটি টেবিলের ওপর রাখা হয়েছিল, আর তার তলার এক কোণে কিছু গন্ধক মাখিয়ে দেওয়া হয়েছিল। ঘরটা নির্দিষ্ট ছিল প্রেতাবরণ বৈঠকের জন্য। ঘরের দরজা জানালাগুলি ভালো করে বন্ধ ছিল। বৈঠক আরম্ভ হওয়ার সঙ্গে সঙ্গে গ্রামফোন বাক্সটা হঠাৎ দেখতে দেখতে শূন্যে উঠতে লাগলো। ঘরের ছাদ স্পর্শ করল। তারপর পাখি যেমন ওড়ে সেরকম ঘরের চার কোণে ঘুরতে লাগলো ও একটা নির্দিষ্ট গান তাতে পুরো দমে বাজতে লাগলো। আকস্মাৎ দম করে একটা জোরে শব্দ শোনা গেল। দেখলাম দেওয়াল ভেদ করে বাক্সটা বাইরে চলে গেল। শোনা গেল বাইরেই ঠিক সেইভাবে ঘুরছে এবং গানও সঙ্গে সঙ্গে শোনা যাচ্ছিল। 15 মিনিট পরে আবার একটা জোর শব্দ হলো। দেখলাম গ্রামফোনটা আবার ঘরের ভিতরে চলে এলো। তখনও সেই একই রকম সুর, সেই একই গান তাতে বাজছে। সমস্তটা ঘটনাটা ঘটল 5 মিনিটের ভেতরে। বন্ধুরা, আজকে আমি আর পাঠকে এগিয়ে নিয়ে যাব না। এরপরের দিন আবার একটি ঘটনা উনি বলেছেন, সেটা আমি পাঠ করব। তো আজকের মতো পাঠকে এখানে বিরাম দিলাম। নমস্কার।